কিছুক্ষণের মধ্যেই শুরু ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ের বৈঠক। সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদ। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট, মিলছে না অগ্রিম টাকা দিয়েও। সরবরাহ সংকটের দাবি ডিলারদের। সিন্ডিকেট ভাঙার চেষ্টায় প্রশাসন। এবং বড়দিন সামনে রেখে বেচাকেনা তুঙ্গে, উৎসব ঘিরে চাঙ্গা বিশ্বের ব্যবসা বাণিজ্য। কসোভোয় ক্রিসমাস মার্কেটে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে আসলেন। শুরুতেই বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিস্ত্রি। আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দেখুন, মিনিট দুয়েক আগেই ভারতের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করলেন এবং আমরা জানি যে এখানে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন এবং 5 আগস্ট যে গণঅভ্যুত্থানের মুখে সরকারের পরিবর্তন হয়েছিল তারপর কিন্তু আসলে দুই দেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, অর্থাৎ ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেই আলাপচারিতা তার মধ্যে এটি কিন্তু প্রথম। এবং আমরা জানি যে এরপরে তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবে বলে আমরা জানি। এবং এছাড়া যেটি আসলে উল্লেখযোগ্য বিষয় সেটি হলো যে কিছুদিন ধরে, অর্থাৎ এই 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে কিন্তু ভারতের গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের অপপ্রচার চলছে বা অপতথ্য চলছে সে বিষয়টি কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে এবং এক ধরনের টানাপোড়েন তৈরি করেছে। এবং সেই টানাপোড়েন এবং অস্থিতিশীলতার মুখে এই সফরটি অত্যন্ত গুরুত্ব বহন করছে। এবং আমরা এটাও জানি যে ভারতে যেহেতু পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন, তার অবস্থানকে কেন্দ্র করেও কিন্তু দুই দেশের মধ্যে একজন সম্পর্কের কিছুটা রেষারেষি চলছে এবং দুই পারের মানুষও এতে জড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে কলকাতায় ভারতে যে উপদূতাবাস আছে সেটিতে তার সামনে বিক্ষোভ হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে তাণ্ডব চালিয়েছে বা কিছু ভারতীয় উগ্রপন্থীরা। এই সামগ্রিক বিষয় নিয়ে আসলে দুই দেশে যে টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনের কিছুটা স্থিতিশীলতা এই সফরে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের মাধ্যমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং পাশাপাশি দুই দেশের যে ভিসা কার্যক্রম বন্ধ আছে, অর্থাৎ ভারতে অনেক বাংলাদেশে চিকিৎসার জন্য যান, শিক্ষার জন্য যান, এমনকি তৃতীয় দেশের ভিসা আদায়ের জন্য দিল্লিতে যেতে হয় অনেক বাংলাদেশিকে। এই প্রেক্ষিতে কিন্তু 5 আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সেবা দেওয়া বন্ধ হয়ে পড়েছে। এবং অপরদিকে দুটি দূতাবাসে ভারতীয়দের হামলা বা বিক্ষোভের জের ধরে কিন্তু বাংলাদেশের দূতাবাসও ভারতীয়দের বাংলাদেশে ভিসা দিচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে এই কনসুলার সেবাগুলোকে আরও সহজ করার জন্য কিন্তু এই পররাষ্ট্র সচিব পর্যায়ে যেই বৈঠকটি আছে সেটি কিন্তু কাজে আসবে বলে অনেকে মনে করছেন বিশ্লেষকরা। তবে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এই দুই পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শেষে তারা যখন প্রেস ব্রিফিং করবেন 5:30টায়, তখন আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক, নিত্য প্রয়োজনীয় এমন অনেক পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল। তবে চলমান সম্পর্কে টানা পড়েনে বাংলাদেশ নয় বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। বলছেন বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রপ্তানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানি ব্যয়ও। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা যান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটা এই দোকানটা আসে চায়না থেকে। আমাদের উজবেকিস্তানে সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে এমন সংখ্যা কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প। তবে একক দেশের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশিদের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতা যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান M মাসরুর রিয়াজ। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগতম জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। মাসরুর রিয়াজ, আমরা যেমনটা দেখলাম প্রতিবেদনে এবং 5 তারিখের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের কারণে, পথ পরিবর্তনের কারণে বিভিন্ন প্রশ্ন আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্নটি আসছে যে সম্পর্ক ভালো থাকলে কোন দেশের লাভ, কোন দেশের ক্ষতি, এবং সম্পর্ক খারাপ থাকলে কোন দেশের লাভ, কোন দেশের ক্ষতি। আসলে লাভ ক্ষতির পাল্লাটা আসলে ভারী কোন দিকে, বা আসলেই লাভ ক্ষতির পাল্লা আছে কিনা এখানে একটু বলবেন। জি, নিশ্চিতভাবে লাভ ক্ষতি তো আছেই, দুই পক্ষের জন্যই আছে। যদি বাণিজ্যিক দিকটা চিন্তা করি, এখন দেখেন এইটা নিয়ে বলতে কোনো দ্বিধা নাই যে গত 4 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা সেন্সিটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, বা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইটার 2-3টা কারণ। একটা হলো যে 5ই অগস্টের আগে এবং পরে মানে যে সরকার পতন হয়েছে সেই সরকারের প্রতি ভারতের যে সমর্থন ছিল, এবং 5ই অগস্টের পরে যে ধরনের তাদের প্রতি মৌন সমর্থন, সেটার কারণে বাংলাদেশের অনেকের মধ্যেই, বা একটা বড় অংশের জনসংখ্যার বড় অংশের মধ্যে একটা সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিকভাবেই। এখন প্রশ্ন হলো যে এটার ভিত্তিতে, এবং এরপর আমরা দেখেছি ভারতের সাইড থেকে মিডিয়াতে, বেশ কিছু মিডিয়াতে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, এবং তারপর একটা ডিপ্লোম্যাটিক প্রোটোকলের ভায়োলেশন হিসেবে আমরা দেখতে পাই যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলায় এফেক্ট করেছে, এবং সেই কারণে এটা বেশ একটু এখন সেন্টিমেন্টাল অবস্থায় আছে বাংলাদেশের জনগণের মধ্যে। তো এখন যদি এটার কারণে কোনো ধরনের মানে রিলেশনশিপ ডিস্টেবিলাইজ বা একেবারে স্থবির হয়ে যায়,
সেটা আমার মনে হয় কারোই কাম্য না, সেটা ভারতেরও আমি নিশ্চয়ই, তারাও চায় না, বাংলাদেশ থেকেও চায় না। আমরা দেখেছি প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা, ওনারা বলেছেন যে ভারত আমাদের ইম্পর্টেন্ট প্রতিবেশী, আমাদের পাশে বড় প্রতিবেশী, তাদের সাথে আমরা কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট চাই, গঠনমূলক এনগেজমেন্ট চাই। কিন্তু খুব সঠিকভাবেই তারা বলেছে ইট হ্যাজ টু বি অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি অ্যান্ড ফেয়ারনেস, সমতা এবং মিউচুয়াল রেসপেক্ট এর ভিত্তিতে হতে হবে, যেটা আসলে 2009 থেকে 24 বেশ খানিকটাই মিসিং ছিল, প্রায় পুরোটাই মিসিং ছিল। এখন এর স্থবিরতা আমরা কেন চাই না? কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে, দেখেন, দেশগুলো রাষ্ট্রের জন্য তার প্রতিবেশীকে চেঞ্জ করা সম্ভব নয়, সুতরাং রাষ্ট্রগুলোকে তার প্রতিবেশীকে নিয়েই সামনে আগাতে হবে, এটা একটা সত্য। সুতরাং আর ভারত তো আমাদের 3 দিক থেকে তারা আমাদের প্রতিবেশী। দ্বিতীয়ত হলো, আমি মনে করি যে ডিপ্লোম্যাটিক রিলেশনস যে কোনো অবস্থাতেই কিন্তু ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাটা এটা একটা গ্লোবাল মানে বর্তমান বিশ্বে এটা একটা গুড প্র্যাকটিস। তৃতীয়ত হলো, যেটা আপনি প্রশ্ন করেছেন, অর্থনৈতিক কারণ। এখন অর্থনৈতিক কারণ হলো যে আমাদের মধ্যে বাণিজ্য সম্পর্কটা কিন্তু অনেক গভীর বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, আর অনেক পুরনো। সুতরাং এটা হঠাৎ করে যদি এটা কোনো রাজনৈতিক কারণে এটা বন্ধ হয়ে যায়, দুই পক্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আমরা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে। কেন বলছি? বাংলাদেশকে ইন্ডিয়া প্রায় $14 বিলিয়ন উপর এক্সপোর্ট করে, আমরা ওদের টপ 5টা এক্সপোর্ট ডেস্টিনেশনের একটা, আমরা ইন্ডিয়ার জন্য টপ 5টা রেমিটেন্স প্রেরক দেশের একটা। এখন সেইখানে ভারতীয় সবাই যারা কাজ করে তারা কয়জন বৈধভাবে করছে, কয়জন অবৈধভাবে, সেটা আরেক ডিসকাশন। কারণ আমরা জানি যে সবাই বৈধভাবে করছে না, অনেকে ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করছে, সেটা বন্ধ হতে হবে। কিন্তু বাংলাদেশ টপ 5টা দেশের একটা ইন্ডিয়াতে। তৃতীয়ত, এই শুধু এক্সপোর্ট আর রেমিটেন্স না, আমাদের প্রায় 25 লক্ষর কাছাকাছি বাংলাদেশি বছরে ইন্ডিয়া ভিজিট করে। সুতরাং তাদের ট্যুরিজম, তাদের মেডিকেল সেক্টর এবং তাদের রিলিজিয়াস ট্যুরিজম, এই ক্ষেত্রে কিন্তু আরও কয়েক বিলিয়ন ডলার, আমার মনে হয় মেডিকেলেই $3 থেকে $4 বিলিয়ন হয়তো বাংলাদেশিরা ইন্ডিয়াতে খরচ করে বছরে। তো সুতরাং এই স্থবিরতা যদি হয়ে যায়, ইন্ডিয়ার জন্য কিন্তু এটা ব্যাপক লস হতে পারে। তারা 5th লার্জেস্ট ইকোনমি, তাদের অনেক বড় বড় এক্সপোর্ট ডেস্টিনেশন আছে, সার্ভিসেস এক্সপোর্ট আছে, কিন্তু কেউই চাইবে না $14 বিলিয়ন এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, একেবারে ছোটও না $14 বিলিয়ন। আমদানি রপ্তানির হিসেবটাতে মাস্টার রিয়াজ যদি একটু আসি, যেমনটা আমরা প্রতিবেদনেও দেখলাম আমার সহকর্মীর, যে আমদানির ক্ষেত্রে আমরা অনেকটাই নির্ভর ভারতের উপরে, বিশেষ করে পোশাক খাতের কাঁচামাল, সুতার ক্ষেত্রে, আলু, পেঁয়াজ, বিভিন্ন ক্ষেত্রে, এবং ব্যবসায়ীরা বলছেন যে চাইলে বিকল্প উৎস থেকে সম্ভব, এবং এক্ষেত্রে নীতি সহায়তা দরকার। সেই নীতি সহায়তাটা আসলে কি, এই বিষয়টা একটু বলবেন, এবং সেটা দেওয়ার জন্য বর্তমান সরকার কতটা প্রস্তুত, সেই বিষয়টি একটু বলবেন। দেখেন, নিশ্চয়ই সম্ভব। পৃথিবীতে অলমোস্ট খুব কম প্রোডাক্ট আছে যেটা 1-2টা দেশেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। সেদিক থেকে অল্টারনেটিভ নিশ্চয়ই আছে। কিন্তু কেন বাংলাদেশ এত ইম্পোর্ট করে ভারত থেকে, এটা একটু আপনাকে দেখতে হবে। সেটা কিন্তু এমনি এমনি করে না, কারণ আপনি জানেন ইম্পোর্ট এক্সপোর্ট যেটা একটা গ্লোবাল ট্রেড বা ইন্টারন্যাশনাল বা বায়োল্যাটারাল ট্রেডের অংশ, সেখানে একটা পক্ষে মানে দুই পক্ষের জন্য যদি লাভজনক না হয়, সেই ট্রেড কেউ করবে না। সুতরাং এই যে 13-14 বিলিয়ন ডলারের যে বাংলাদেশের ইম্পোর্ট গেছে, এইটার একটা কারণ হলো, এটার অল্টারনেটিভ থাকলেও ভারত থেকে যেই কস্টে এবং যেই সময়ে এটা আনতে পারে এখানকার আমদানিকারকরা যারা এনে এখানে, সেটাকে বেশিরভাগই তো কাঁচামাল বা ইন্টারমিডিয়েট গুডস বলি আমরা, বেশিরভাগ যেগুলো আসে, এর সাথে কমোডিটিস আসে, যেমন পেঁয়াজ, রাইট? কিন্তু এই বিশেষ করে কাঁচামাল এবং ইন্টারমিডিয়েট গুডস, এটা কিন্তু এইখানকার যারা ম্যানুফ্যাকচারার্স বা ব্যবসায়ী যারা এটা ব্যবহার করে, তাদের জন্য এটা, তারা ইন্ডিয়া আর বাংলাদেশের কস্ট লেভেল কিন্তু মানে প্রোডাকশন কস্ট বেসিস কাছাকাছি, মানে অ্যাটলিস্ট ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এদের চেয়ে কম, আবার ডেফিনেটলি ইউরোপ আমেরিকার চেয়ে কম। সেই কারণেই বাংলাদেশি ব্যবসায়ীরা হয়তো ইম্পোর্টটা বেশি করে, এবং এর সাথে সাথে আছে পরিবহন খরচ এবং পরিবহনের সময়। কারণ আপনি জানেন যারা এক্সপোর্টার এইসব কাঁচামাল আনে, এক্সপোর্টারদের জন্য ইভেন ডোমেস্টিক মার্কেটে যারা বিক্রি করে, সময়টা খুব গুরুত্বপূর্ণ, নাহলে তাদের বায়ার লস হয়ে যায় বা তাদের মার্কেট লস হয়ে যায়, তাই না? সুতরাং সেই কারণে বাংলাদেশি ইম্পোর্টাররা কিন্তু তাদের উপর নির্ভরশীল। এখন আপনি দেখেন চায়না, পৃথিবীর প্রায় সব জিনিসই তারা বানায় এবং তাদের প্রাইসকে কিন্তু কেউ বিট করতে পারে না।
সুতরাং অল্টারনেটিভ তো আছে, কিন্তু চায়না থেকে আনতে পরিবহন খরচটা একটু বেশি লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু মোর ইম্পর্টেন্টলি বিশেষ করে এক্সপোর্টারদের ক্ষেত্রে পরিবহন সময়টা একটু বেশি লাগবে ইন্ডিয়ার তুলনায়, যেহেতু ইন্ডিয়া একেবারে পাশের দেশে। সেই সব বিবেচনায় হয়তো ইম্পোর্টাররা এখনো ইন্ডিয়া থেকে আনাটাকেই শ্রেয় মনে করছে। এখন এখানে দুইটা সলিউশন পলিসি সাপোর্ট। একটা হলো যদি আপনি অন্য দেশ থেকে আনতেই হয়, সেই সব দেশের সাথে একটা রাষ্ট্রীয় পর্যায়ে বা আমরা দ্বিপাক্ষিক বিষয়ে কিছু আলোচনা শুরু করা দরকার, যে আমরা তোমাদের সাথে ট্রেড এনগেজমেন্ট বাড়াতে চাই এবং ট্রেড এনগেজমেন্টের মধ্যে এই প্রোডাক্ট, যেমন পেঁয়াজের তো আমি মনে করি করাই উচিত, আমাদের অপশন বাইর করা উচিত, অ্যাডিশনাল অপশন। ভারত থেকে যেটা আসবে আসবে, কিন্তু আপনারা দেখেছেন ইভেন আওয়ামী লীগের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল ওই সময়ও, প্রায় বিভিন্ন তাদের ইন্টারনাল কারণে পেঁয়াজ এক্সপোর্ট রেস্ট্রিকশন দিত, তো তখন তো আমরা বিপদে পড়ে যেতাম। জি জনাব মাস্টার রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাস্টার রিয়াজ। তেল খালাসের সময় আগুনে পুড়ে যাওয়া অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আর জাহাজ কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণের পাশাপাশি টেন্ডার বিক্রি করে ৩৮ বছরের পুরাতন জাহাজ দুটিতে শত কোটি টাকা লাভবান হতে যাচ্ছে বিএসসি। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ ওপেন টেন্ডার মেথডের মাধ্যমে অকশন করা হবে। অকশনের পরে যে ভ্যালুটা আমাদের জন্য সবচেয়ে ফেভারেবল হবে সেটাই আমরা অ্যাডাপ্ট করব। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে জাহাজগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় চতুর্মুখী লাভবান হতে যাচ্ছে বিএসসি। সিন্ডিকেট প্রথার বাইরে গিয়ে এগুলোর বাজার মূল্য হবে প্রায় 40 কোটি টাকা। প্রতিটি জাহাজের ওজন ৩৭৮৭ মেট্রিক টন, আর প্রতি মেট্রিক টন স্ক্র্যাপ লোহার দাম ৫০,০০০ টাকার বেশি। একই সঙ্গে যুক্ত হবে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ। ইন্টারন্যাশনাল টেন্ডার দেওয়া যেটা হবে যে আন্তর্জাতিকভাবেও কিছু লোক যারা এই জাহাজটা কিনতে চান ফর ডেমোলিশন, ওনাকে বিট করতে পারবেন। আমার মনে হয় এটা গুড আইডিয়া যে ওরা একটা হাইয়েস্ট প্রাইস পাবেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জাহাজ কেনার টেন্ডার শিডিউল সংগ্রহের সুযোগ রেখেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ১৯৮৬ সালে ডেনমার্ক থেকে জাহাজ দুটি সংগ্রহের পর ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছিল তেল পরিবহন। আর চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং ৫ অক্টোবর বাংলার সৌরভ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। নৌ বাণিজ্য অধিদপ্তরের বাংলাদেশি মালিকানাধীন জাহাজের তালিকায় ১ এবং ২ নম্বরে ছিল বাংলার সৌরভ, বাংলার জ্যোতি। দীর্ঘ ৩৮ বছর দেশের সেবার পর এখন এই পোড়া জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবেই বিক্রি হবে, আর তালিকা থেকে নাম কাটা যাবে সৌরভ এবং জ্যোতির। সেই তালিকায় উঠে আসবে নতুন দুটি জাহাজ, এমনটি বলছে নৌ বাণিজ্য অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কাকরাইলে আলোচনা সভায় কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। আপনারা শুনেছেন তো, তারপর আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর, দুর্নীতিবাজ, এরা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2বার 3বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নেই। পৃথিবীর কোনো ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে, সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। আপনি যদি সত্যি রিলিজিয়াস হন, যেই ধর্মে বিশ্বাস করেন, এবং আপনি ধর্ম শুধু না, আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান, আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান। আমি পুরনো ঢাকায় বড় হওয়া মানুষ, একটা বিখ্যাত চোর একদিন মারা গেল। তো চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম, সবাই জানাজা পড়ছে, দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা আনো। জাস্ট রিমেম্বার, একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে, তার নাম হয় লাশ। কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে, তার নাম হয় লাশ। কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায়, সে কবরের নিচে চলে যায়।
কয়েক দিনের মধ্যে তার সম্পত্তি হারায়, সব ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়, কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারায় যায় পৃথিবীর বুক থেকে। কার জন্য চুরি করে মানুষ? কিসের জন্য? কিসের জন্য করে? এইরকম একটা অভাবপীড়িত দরিদ্র বঞ্চিত দেশে আমি জাস্ট আজকের থেকে 6 মাস আগে 7 মাস আগে নাম জারি করতে গিয়েছি। আমার মায়ের গয়নার পেঁচা টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল, সেটা অন্যরা দখল করে ফেলছে, সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল। সেই ফ্ল্যাটের নাম জারি করতে গেছি, 10 লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছি সূচকের ওঠানামা দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গতকাল ঢাকার পুঁজিবাজারের শেষ হয়েছিল লেনদেন বলা যায় 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা দিয়ে। তবে এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজার বা ঢাকা স্টক এক্সচেঞ্জে 3 সূচকেই রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ডিএসই এক্স সূচক বা প্রধান সূচক যেটি, সেখানে পয়েন্ট বেড়েছে 22.76 পয়েন্ট। ডিএসই এস সূচক বা সরিয়া সূচকেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা, পয়েন্ট বেড়েছে 6.19 পয়েন্ট। এবং ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচক যেটাকে বলে, সেখানেও পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 6.43 পয়েন্ট। এবং এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে 35,460 বার এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 88,41,00,000 টাকা। এবং যদি শেয়ারের দাম ওঠা নামার বিষয়টি বলি, এখন পর্যন্ত আজকে ঢাকার পুঁজিবাজারে কিন্তু শেয়ারের দাম বাড়ার পাল্লাই কিন্তু ভারী। দাম বৃদ্ধি পেয়েছে 277টি শেয়ারের দাম কমেছে মাত্র 50টি শেয়ারের দাম এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে কমেছে। এবং গতকালকের মতোই অপরিবর্তিত আছে 57টি শেয়ারের দাম। একটু যদি আপনাদেরকে দেখাই যে আজকে সকাল থেকে কেমন ছিল, সকাল 10টা থেকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল ঢাকার পুঁজিবাজার এবং 10:30টার পর 11টার একটু আগে বলা যায় 11:50-এর দিকে কিন্তু আবার দেখা যায় নিম্নমুখী প্রবণতাই সূচকের এবং তারপর আবার কিন্তু 11টার পর ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এবং গতকালকের হিসেবটাও যদি একটু মনে করিয়ে দিতে চাই, 3 সূচকেই কিন্তু পতন দেখে শেষ হয়েছিল গতকালকের বলা যায় যে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। এবং গতকালকে ঢাকার পুঁজিবাজারের লেনদেন হয়েছিল মোট 293,38,00,000 টাকা। এবং আমরা আজকের এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত কিন্তু ঢাকা শেয়ার বাজারের 3 সূচকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং দিন শেষে এই প্রবণতা কি ঊর্ধ্বমুখী প্রবণতাই থাকবে কিনা এবার তাই দেখার পালা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট। বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট দেখা দিয়েছে। অগ্রিম টাকা দিয়েও বীজ আলু পাচ্ছেন না কৃষক। তাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ডিলাররা সিন্ডিকেট করে বস্তা প্রতি 1500 টাকা বেশি দামে বিক্রি করছেন। তবে ডিলারদের দাবি, বীজ আলুর সংকট থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না তারা। সংকট নিরসনের পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে দাবি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। আলু চাষের ধুম পড়েছে বরগুনার পাথরঘাটায়। বাজারে চড়া দাম আর গত বছর লাভ বেশি হওয়ায় এবার ফসলটি চাষে বেশি ঝুঁকছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে বীজ আলুর মন। স্থানীয় ডিলাররা একজোট হয়ে কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছেন না আলুর বীজ। উপজেলায় কোল্ড স্টোরেজ না থাকায় আলুর বীজ উৎপাদন না হওয়ার সুযোগে এমন অনিয়ম করছে ডিলাররা। চাষিরা যে আলু চাষ করতে আছে, এবছর যে সিন্ডিকেট হয়েছে, এতে আপনার আলু চাষ করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আলুর যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে আমরা পাই না। তারা আমাদের কাছে বুকিং টাকা নিয়ে অন্যথায় তারা বেশি দাম পাইয়ে তারা বিক্রি করে ফেলাইছে। হ্যাঁ, এবছর দাম পাইয়া দেখা গেছে দূরে দূরে হেরা ঘরে আটকাইয়া এক বস্তা বেছে 4500 টাকা, আমি কোটে গুনে 3000 টাকা বস্তা নিচ্ছে। তবে সিন্ডিকেটের কথা অস্বীকার করে ডিলারদের দাবি, আলুর বীজ সংকটের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না তারা। যারা মনে করেন আলু নেয় না, ওরা আলু না পাওয়ার কারণে হয়তো মিথ্যা কথা বলতেছে। নিজের সংকট, যার জন্য চাহিদা ব্যাপক কিন্তু চাহিদা পরিমাণ মাল নাই কারো কাছে নেই। আমরা এখানে 5 জন দিলে
কেউই দিতে পারে না। আপনারা ফাওয়াইয়া মানুষজন বিরক্ত করেন কা? আপনারা কিছু করতে পারবেন না? এই যে করছে ম্যাজিস্ট্রেট এই 10,000 টাকা জরিমানা করছে, আর কি করছে? বীজ আলুর সংকট নিরসনের পাশাপাশি ডিলারদের সিন্ডিকেট ভাঙতে সচেষ্ট থাকার কথা জানালেন কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসক। পাশাপাশি কোল্ড স্টোরেজ নির্মাণেরও আশ্বাস তাদের। আমরাও চাচ্ছি যে পাথরঘাটাতে অন্ততপক্ষে একটি কোল্ড স্টোরেজ তৈরি হোক, এবং এই কোল্ড স্টোরেজ তৈরি হলে এই অঞ্চলে আলু বীজের সংকট একদমই থাকবে না। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে বীজ পায় সেই বিষয়ে কাজ করার জন্য আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি এবং উপজেলা অফিসের যৌথ দিকে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি যে সমস্যাটির কথা বলেছেন সেই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। আলু চাষে বরিশাল বিভাগে বরগুনার অবস্থান তৃতীয়। চলতি বছর জেলায় 975 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আলুর বীজ প্রয়োজন হবে 1000 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেশের 28টি জেলায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা 393টি লাইব্রেরির পাঠকদের কাছে 1,20,000 বই পৌঁছে দিয়েছে বিকাশ। কয়েক বছরের ধারাবাহিকতায় সর্বশেষ অমর 21শে বইমেলা প্রাঙ্গণে আসা লেখক, পাঠক, দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি এই উদ্যোগে বিকাশের অর্থায়নে আরও বই যুক্ত করা হয়। মেধার বিকাশ ঠেকাইকে স্লোগানে পরিচালিত হয় এবছরের বই সংগ্রহ কার্যক্রম। গত 5 বছর দেশের বিভিন্ন সুবিধা বঞ্চিত স্কুল সহ বিভিন্ন লাইব্রেরিতে মোট 2,67,000 বই বিতরণ করেছে বিকাশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। সম্পর্কে টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদ। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গেই থাকুন সময়ের।